স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। উত্তরায় এক দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত সবাইকে চক্র শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ জানায়, উত্তরা এলাকায় সোমবার হামলার শিকার হন মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি। এ ঘটনায় জড়িত মোবারক হোসেন, রবি রায়, আলফাস মিয়া ওরফে শিশির, সজীব ও মেহেদি হাসান সাইবকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত 3টি মোটরসাইকেল ও 2টি রামদা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত নাসরিন আক্তার ইপ্তি উত্তর পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। আহতরা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তারা এখন আশঙ্কামুক্ত। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন। গত 13 ফেব্রুয়ারি আদালত আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই তারিখ ঠিক করেন। অভিযোগ গঠনের পর মামলার 68 সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। পরের বছর 2008 সালের 5 মে অভিযোগপত্র জমা এবং গত বছরের 19 মার্চ খালেদা জিয়া সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গতকালের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপাচার্য পদত্যাগ না করলে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি পূরণ না হওয়ায় কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানায় তারা। ক্যাম্পাসের প্রধান ফটক চারপাশে অবস্থান নিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে ভেতরে রয়েছেন শিক্ষার্থীরা। এর আগে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। ভারতের দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। 55তম এই সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি, আটক ও অপহরণ বন্ধ করার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ শফিউদ্দিন খান জানান, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পোনা বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান কাভার্ড ভ্যান চালক। পুলিশ ও ফায়ার সার্ভিসের হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে ঢাকা খুলনা মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে কথা জানিয়েছেন। গোষ্ঠীটি গাজা যুদ্ধবিরতি চুক্তির 2য় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রকাশ করেছে। কাশেম বলেন, স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস।
ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক। এতে যে কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে জানান সের্গেই ল্যাভরভ। এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রথম ধাপ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে সৌদি আরবে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করার পর ইউক্রেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের জন্য ইউক্রেনকেই দোষারোপ করছেন তিনি। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ বিকাল ৩টায় পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ দলের মহারণে এবার থাকছেন না অনেক তারকা। এই আসর দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল পাকিস্তান। ভারতের কারণে কিছু ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। দীর্ঘ ৮ বছর পর বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এবারের আসরের আয়োজক পাকিস্তান, যারা গেল ৩ দশক আইসিসির কোনো ইভেন্টে আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত আর শ্রীলঙ্কার সাথে সহ আয়োজক ছিল পাকিস্তান। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হওয়ার যোগ্যতা হারায় পাকিস্তান। দেশটির ৩টি ভেন্যু লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডিতে হবে খেলা। ২০০৯-এর সন্ত্রাসী আক্রমণ ছাড়াও পাকিস্তানের সবচেয়ে আলোচিত আর সমাদৃত ক্রিকেট ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ভারতের আপত্তির মুখে পুরো আসর শুধু পাকিস্তানে বসছে না, ভারতের ম্যাচগুলোর জন্য প্রস্তুত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রতিযোগিতার ৮ দলে এবার থাকছেন না অনেক তারকা। অস্ট্রেলিয়া যেমন পাচ্ছে না তাদের পেস ত্রয়ীকে, তেমনি ভারত পাচ্ছে না বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাকে। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দীর্ঘদিন নিজের করে নেওয়া সাকিব আল হাসানকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে মাত্রই সাকিবকে সরিয়ে সবচেয়ে বুড়ো বয়সে সেরা হওয়া মোহাম্মদ নবী দেখাবেন ঘূর্ণির ভেলকি, আর স্বাগতিক ভেন্যুর সুবিধা পাবেন বাবর রিজওয়ানরা। প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সবশেষ ত্রিদেশীয় সিরিজে এই ব্ল্যাক ক্যাপদের কাছে নাজেহাল হয়েছে ম্যান ইন গ্রিনরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ। বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।